ইরান ও আমেরিকা যুদ্ধের মাঝেই ইউরোপের সঙ্গে বড় সংঘাতে জয় পেল ভারত। দেখুন, দিনের পর দিন পশ্চিমা বিশ্ব ভাবতো এই ভারতকে হয়তো পায়ের তলায় অবনমিত করে রাখা যায়, মানে তারা যা বলবে এই ভারত সেই পথেই চলবে। কিন্তু এই বদলে যাওয়া ভারত যে পাল্টা দিতে পারে এবং বর্তমান সময়ে ভারত যে ডিপ্লোম্যাটিক অত্যন্ত স্ট্রং একটি রাষ্ট্র, তা হয়তো ইউরোপীয় ইউনিয়ন এখন বুঝতে শুরু করেছে। ইরানের যুদ্ধের মাঝে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং নরেন্দ্র মোদীকে ফোন করেন, তারপর একগুচ্ছ প্রস্তাব ইরানের উদ্দেশ্যে দেওয়া হয়। অর্থাৎ ভারতকে ছাড়া এই মুহূর্তে বিশ্বের প্রায় কোনো বৃহৎ রাষ্ট্রই সে অর্থে চলতে পারছে না, যা কিন্তু ভারতের যে রাজনৈতিক এবং কূটনৈতিক প্রভাব তা কিন্তু প্রতিষ্ঠিত করে। আর এরপরেই ইউরোপীয় ইউনিয়নের কাছে ফের একটি ধাক্কা, যেখানে ভারতের আরবিআই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে লড়াই করে এক বড় জয় ছিনিয়ে আনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং সকলের দেখা উচিত, বোঝা উচিত, এবং আমি সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলেই বুঝবেন ভারত এক্স্যাক্টলি ঠিক কোন জায়গায় কত বড় জয়টি পেয়েছে। দেখুন, এই মুহূর্তে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মার্কেট রেগুলেশন যে অ্যাক্ট, সেটা নিয়ে একটু লড়াই হচ্ছিল। মার্কেট রেগুলেশন অ্যাক্ট কি, আমি আপনাদের নিঃসন্দেহে বোঝাবো। এবং এই দ্বন্দ্বটি ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যারা রেগুলেটরি বডি, তাদের মধ্যে প্রধানত হচ্ছিল। ইম্পর্টেন্ট বিষয় হয়ে যাচ্ছে, ভারতের যে ক্লিয়ারিং হাউস আছে সেই ক্লিয়ারিং হাউসগুলোর উপর সুপারভিশন করতে চাইছিল ইউরোপ। এবার ক্লিয়ারিং হাউস কি, সহজ বাংলা ভাষায় যদি আমি বলি, দেখুন, যদি আমি বাজারের কোনো নির্দিষ্ট একটি কোম্পানির শেয়ার কিনতে চাই এবং আমি ধরুন 100 টাকা দিয়ে কোনো নির্দিষ্ট কোম্পানির 100টি শেয়ার কিনলাম, এই যে প্রসেস, এই প্রসেস কিন্তু কন্ট্রোল করে বিভিন্ন ক্লিয়ারিং হাউস। অর্থাৎ ভারত সরকারের নির্দিষ্ট একটি অর্গানাইজেশন, যাদের মাধ্যমে এই যে মার্কেটের কেনা বেচা, শেয়ারের কেনা বেচা, সেটাকে কিন্তু পুরোপুরি কন্ট্রোল করা হয়। শুধুমাত্র শেয়ারের কেনা বেচা নয়, যদি গভর্নমেন্ট সেক্টর দেখেন, গভর্নমেন্ট বন্ড, একাধিক ফরেক্স ট্রেড, একাধিক ইন্টারেস্ট রেট এবং মানি মার্কেটের যে টোটাল কন্ট্রোল, তা কিন্তু এই সকল ক্লিয়ারিং হাউস দ্বারাই করা হয়। এবং ভারত সরকারের যদি ক্লিয়ারিং হাউসের নাম বলি, সর্ববৃহৎ ক্লিয়ারিং হাউস আরবিআই, আপনারা অনেকেই জানেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার ডিসপুটটা কি নিয়ে শুরু হয়, দেখুন, এই ডিসপুট শুরু হওয়ার আগে গুরুত্বপূর্ণ আরো একটা দুটো কথা আমি আপনাদের বলে দিই। এই মুহূর্তে ভারতের ক্লিয়ারিং হাউস কর্পোরেশন লিমিটেডের সঙ্গে ইউরোপিয়ান সিকিউরিটি অ্যান্ড মার্কেট অথরিটি, এদের মধ্যে দ্বন্দ্বটা শুরু হয়। এবং এই দ্বন্দ্বের মধ্যে আরবিআই ঢুকে পড়ে এবং আরবিআই সরাসরি বলে, আমরা ইউরোপের যে মার্কেট রেগুলেটরি বডি, যার নাম ইউরোপিয়ান সিকিউরিটি অ্যান্ড মার্কেট অথরিটি, তাদের নির্দিষ্ট নির্দেশ মানতে বাধ্য নই। ডিসপুটের কেন্দ্রবিন্দুতে কিন্তু একটি আইন, ইউরোপের মার্কেটের একটি আইন, যার নাম ইউরোপিয়ান মার্কেট ইনফ্রাস্ট্রাকচার রেগুলেশন। এই আইন অনুযায়ী যদি কোনো ইউরোপিয়ান ব্যক্তি ভারত থেকে কোনো নির্দিষ্ট শেয়ার বা বন্ড কিনতে চায়, তাহলে ইউরোপের এই যে বডি, তারা ভারতের বিভিন্ন ক্লিয়ারিং হাউসের উপর সুপারভিশন করতে পারে। মানে ধরুন, আমি ইউরোপিয়ান হয়ে 100 টাকা দিয়ে ভারতের কোনো প্রোডাক্ট বা শেয়ার কিনবো, আমাকে এই টাকাটা ট্রান্সফার কিভাবে করতে হবে, আমার ইউরোপিয়ান ব্যাংকে যেখানে টাকাটা আছে, সেই ব্যাংকের মাধ্যমে আমি ভারতের নির্দিষ্ট শেয়ার কেনার জন্য ঝাঁপাবো এবং সেই ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হবে। মাঝখানে ভারতের ক্লিয়ারিং হাউস কখনো আরবিআই থাকতে পারে বা কখনো অন্য ক্লিয়ারিং হাউসও থাকতে পারে। অর্থাৎ পুরোটাই ট্রান্সপারেন্ট, এবং এই পুরো বিষয়টা মনিটরিং করবে একমাত্র ভারতের সংস্থা আরবিআই, কিংবা অন্য কোনো ক্লিয়ারিং হাউস হতে পারে, অসুবিধা নেই। ফলে ভারতের শেয়ার যদি আপনি কেনেন, তাহলে ভারতই একমাত্র পুরোটা সুপারভিশন করতে পারবে, এই রকমই কিন্তু ভারত ভেবেছে। কিন্তু ইউরোপিয়ান মার্কেট ইনফ্রাস্ট্রাকচার রেগুলেশন অনুযায়ী এইখানে আছে বিশাল এক জটিলতা। সেখানে বলা হচ্ছে, যদি ইউরোপিয়ান কোনো ব্যক্তি ভারতের নির্দিষ্ট একটি শেয়ার কেনে, তাহলে যে সিসিএল অর্থাৎ যে ক্লিয়ারিং হাউসের মাধ্যমে কিনবে, তার উপরে সুপারভিশন করবে ইউরোপের সংস্থা। অর্থাৎ সেটি কতটা ট্রান্সপারেন্ট, সেটি কিভাবে কাজ করে, একাধিক বিষয় সুপারভিশনের কথা ইউরোপের মার্কেটের এই নতুন আইন কিন্তু বলে। অর্থাৎ মেন ডিসপুট তৈরি হয় দুটো, ইউরোপ সরাসরি চায় ভারতের মার্কেটের ডিরেক্ট সুপারভিশন অ্যাক্সেস এবং অন সাইট ইন্সপেকশন। অর্থাৎ যে কোম্পানি থেকে শেয়ার কেনা হবে, প্রয়োজনে ইউরোপ চাইলেও সেখানে এসে সেই কোম্পানি সম্পর্কে ইন্সপেকশনও করতে পারবে এবং
সেটা ভারতের আরবিআই বা ভারত সরকারকে টপকে। এবার আপনি আমার দেশ থেকে শেয়ার কিনবেন কি কিনবেন না সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আপনি আমার দেশে ঢুকে আমার নির্দিষ্ট একটি জায়গা নিয়ে সুপারভাইজ করবেন, আপনি একটি নির্দিষ্ট জায়গা নিয়ে বিভিন্ন ধরনের ছলচাতুরি করবেন, কৌশল তৈরি করবেন, তা ভারত কেন স্বীকার করবে, অ্যাকসেপ্ট করবে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। 2022-23 সাল থেকে এই ডিসপুটটা কিন্তু শুরু হয়। ইউরোপিয়ান সিকিউরিটি মার্কেট অথরিটি সরাসরি সিসিএল এর উপর অর্থাৎ ক্লিয়ারিং হাউসের উপর একাধিক বিধিনিষেধ লাগিয়ে দেয়। সেই বিধিনিষেধের উপর সুপারভিশন ভারতের এই কোম্পানিগুলোর উপর করতে পারবে, লিগাল অথরিটি শো করতে পারবে, অর্থাৎ ইউরোপের মার্কেটে যেটা রুল সেই রুল অনুযায়ী নাকি মেনে চলতে হবে ভারতের এই রকম ক্লিয়ারিং হাউসগুলোকে। আরবিআই কড়া একটি রিয়াকশন দেয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলে যে এটা সভার্নিটি কনসার্নিং ইস্যু, অর্থাৎ আমাদের সাম্যর, আমাদের যে আভিজাত্য, আমাদের যে অহংকার, আমাদের যে স্বাধীনতা, আপনি সেটার উপরে কখনো এই ধরনের অ্যাকশন নিতে পারেন না। পাশাপাশি এই পুরো বিষয়টি লিগাল জুডিডিকশন ইস্যু হতে পারে, কারণ ভারতের কোম্পানি ভারতের আইন মেনে চলে, ইউরোপ নির্দিষ্ট আইন মেনে চলে, দুটো আলাদা রাষ্ট্র, আলাদা রাষ্ট্রের সংগঠন ইউরোপ ইউনিয়ন। আপনি কিভাবে একই বিন্দুতে দুটোর প্যারামিটার ডিসাইড করছেন? পাশাপাশি আরবিআই বলে যে আজকে যদি ইউরোপকে আমরা বলি ঠিক আছে চলো তোমরা আমাদের বিভিন্ন কোম্পানি, আমাদের আরবিআই, আমাদের বিভিন্ন ক্লিয়ারিং হাউসের উপর সুপারভিশন করতে পারো, তাহলে কালকে আমেরিকা বলবে, পরশুদিন ব্রিটেন বলবে, তাহলে তো গোটা বিশ্বের কাছে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি যে আমাদের মার্কেটে তোমরা আসো, আমাদের মার্কেট কিভাবে চলছে দেখো, তোমরা তোমাদের মতো ইন্সপেকশন করো, সুপারভাইজ করো, যা কখনো মেনে নেওয়া সম্ভব নয়। ইম্পর্টেন্ট হলো এরপর আমাদের যে ইউরোপিয়ান ইউনিয়নের যে মার্কেট রেগুলেশন বডি, তারা ভারতের 6টি ক্লিয়ারিং হাউসের উপর থেকে রেকগনাইজেশন উইথড্র করে নেয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ ক্লিয়ারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ক্লিয়ারিং কর্পোরেশন লিমিটেড, এনএসি ক্লিয়ারিং লিমিটেড, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ ক্ল্যারিটি কর্পোরেশন লিমিটেড, এবং আরও দুটো ক্লিয়ারিং হাউস আছে যাদের উপর ইউরোপ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে। এরপর আরবিআই পরিষ্কার বলে আপনারা বিধিনিষেধ আরোপ করুন বা না করুন, আমরা আমাদের জায়গায় অটল থাকব, আমরা কোনো অবস্থাতেই ইউরোপের যে চাপ সেই চাপের কাছে নতি স্বীকার করব না। অবশেষে ইউরোপ বাধ্য হয় পিছু হটতে এবং তারা ভারতকে মেসেজ পাঠায় যে আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই, কারণ তারা বোঝে ভারতকে আইসোলেট করে রাখা তাদের পক্ষে সম্ভব নয়, গোটা বিশ্বের কাছেই সম্ভব নয়, কারণ ভারতের এত বড় মার্কেট, 1000 কোটি টাকার একটা মার্কেট, কয়েক হাজার কোটি টাকা জিডিপি, আপনি কিভাবে বার করে রাখবেন আপনার মার্কেট থেকে? ফলে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি মেমোরেন্ডাম সাইন হয়। সেখানে পরিষ্কারভাবে বোঝা যায় আরবিআই এবং ইএসএমএ অর্থাৎ ইউরোপিয়ান যে সিস্টেম আছে তারা একই সঙ্গে কাজ করবে। সেখানে ডিসাইড হয় আরবিআই এই সুপারভিশন করতে পারে, ইউরোপ কোনো অবস্থাতে সুপারভিশন করতে পারবে না। অর্থাৎ পরিষ্কার হয়ে যায় ভারত যা বলে ঠিক সেটাই করতে হয় বর্তমান সময়ে ইউরোপকেও। গ্লোবাল ফিনান্সিয়াল পাওয়ার শিফট পরিষ্কার দেখা যাচ্ছে। ইউরোপ দিনের পর দিন তার পয়সার জোরে ভাবতো গোটা বিশ্বকে সে পায়ের তলায় পদদলিত করে রাখবে। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন পরিস্থিতি কতটা বদলে যায়, যে ভারত যেভাবে ট্রেড ওয়ারকে ফেস করেছিল এই একই জিনিস ভারত ফেস করলো এবং ভারত দিনের শেষে জয়লাভ করলো। পরবর্তীকালে আপনি যদি দেখেন তাহলে দেখবেন ভারত এই পদক্ষেপের ফলে ডোমেস্টিক ফিনান্সিয়াল যে আর্কিটেকচার আছে সেটাকেও কিন্তু প্রোটেক্ট করতে পারলো, কারণ ডোমেস্টিক কোম্পানিরা বুঝলো ভারতের যে রেগুলেটরি বডি ক্লিয়ারিং হাউস তারাই কিন্তু সর্বসেবা, সেটাকে সুরক্ষিত রাখলো ভারত। কোনো বিদেশি শক্তি এসে সেটার উপরে থাবা বসাতে পারলো না। এবং ইম্পর্টেন্ট হলো ইউরোপ বুঝতে পারলো এই ভারতকে গোটা পৃথিবী থেকে আইসোলেটেড করে রাখা সম্ভব নয়। অর্থাৎ ইরান ও আমেরিকা যুদ্ধের মধ্যেও ভারতের বড় জয়, যে খবর আমি আপনাদের সামনে শেয়ার করলাম। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।